আপনারা কি কখনো এমন শহরের কথা শুনেছেন যেখানে সারি সারি সুন্দর সব অট্টালিকা আছে, রাস্তা আছে, কিন্তু কোনো মানুষ নেই? ঠিক ধরেছেন, আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও রহস্যময় হারানো নগরী সোনারগাঁয়ের পানাম সিটিতে। আসসালামু আলাইকুম, আমি পারভেজ শিকদার। আজ আমরা আসছি সেই পুরান ঐতিহাসিক এক জায়গায়, নিদর্শন জায়গা, মোগল একটা জায়গা, ইশাখার রাজধানী। জি হ্যাঁ, আমি ইশাখার রাজধানী আসছি আজকে। এটা সোনারগাঁ, পানাম সিটি। আমরা এখানেই থাকবো কিছুক্ষণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পানাম সিটিটা কত সুন্দর, বা সেই ঐতিহ্য ধারণ করা কিছু ধ্বংসবিশেষই বলতে পারেন। এগুলো তো প্রায় ধ্বংসের পথেই। আমাদের পরের প্রজন্ম, তার প্রজন্ম, তারা এসে এখানে কি দেখবে? আমরাই তো ঠিক করে এগুলো কোনো কিছুই রক্ষণাবেক্ষণ তাদের জন্য করে যাচ্ছি না। তারা এসে কি দেখতে পারবে? আমার সাথে আসুন, দেখেন এই জায়গাটা কেমন। খুব কষ্টকর, খুবই কষ্টকর। কিন্তু এগুলো কালের বিবর্তনে যেন ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। দেখার কেউ নেই, বলার কেউ নেই। কেউ এখানে এসে একটা মুহূর্তের জন্য বলে না যে এগুলো একটু সংস্কার করা দরকার। এখানে তো একটা জানালা ছিল, এখানে তো কিছু দরজা মনে হয় ছিল, তো সেই আমল থেকেই এরকম অবস্থা। আসেন দেখি ভিতরে একটু দেখা যাক। যে এগুলো বন্ধ করে রাখা হয়েছে কিছু কিছু জায়গা, যেতে খুবই সুন্দর, ধ্বংস বিশেষ কিন্তু সুন্দর, খুবই পুরাতন। জানি না তারা কেমন ছিল, কিন্তু বই খাতাতে যা আমরা পড়েছি সেটাই আমরা আজকে উপলব্ধি করতে আসছি। এখানে কিছু ধ্বংস বিশেষ। চলুন আরো ঘোরা যাক। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটিকে বলা হয় হারানো নগরী। এই পানাম সিটির জন্ম হয়েছিল। এর সমৃদ্ধি, অতীত এবং কিভাবে এটি একসময় জনশূন্য হয়ে পড়ল। সোনারগাঁয়ের ইতিহাস কিন্তু অনেক পুরাতন। ইশাখা আমলে এটি ছিল বাংলার রাজধানী। তবে আজ আমরা যে পানাম সিটি দেখতে পাই তা মূলত গড়ে উঠেছিল 19 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের শুরুর দিকে, ব্রিটিশ আমলে। তখনকার এখানে বাস করতেন ধনাঢ্য হিন্দু সুতি ব্যবসায়ীরা। তারা মসলিন ও অন্যান্য কাপড়ের ব্যবসা করতেন, প্রচুর ধন সম্পদের মালিক হন। নিজেদের অভিজাত জীবনযাপন ও নিরাপত্তার কথা চিন্তা করে তারা এই পুরো পানাম সিটিটি প্রতিষ্ঠান করেন। পানাম সিটির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো এর স্থাপত্যি। এখানে মোট 52টি ঐতিহাসিক ভবন রয়েছে। রাস্তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ভবন। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এই ভবনগুলো তৈরি হয়েছিল মোগল স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ ঘটানো হয়েছে। লাল ইট, রঙিন কাচ, চমৎকার মেঝে, সিরামিক টাইলসের এবং খোদাই করা পিলারগুলো কারুকাজ দেখলে আজও চোখ জুড়িয়ে যায়। সেই জামানাতেই এই নগরে ছিল অত্যন্ত পরিকল্পিত। পানাম সিটির ঠিক মাঝ বরাবর দিক থেকে একক একটি রাস্তার দুই পাশে ভবন, আর পুরো শহরটিকে ঘিরে রেখেছিল কৃত্রিম খাল দিয়ে, যাতে বাইরের শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। অর্থাৎ এটি ছিল তৎকালীন সময়ে একটি প্রিমিয়াম গেট কমিউনিটি। তাহলে এত সুন্দর শহর আজ কেন জনশূন্য? এর পিছনেও রয়েছে ইতিহাস ও রাজনৈতিক পরিবর্তনের একটি করুণ গল্প। 1947 সালে ভারত বিভাগের সময় অনেক ধনাঢ্য ব্যবসায়ী শহর ছেড়ে ভারতে চলে যায়। এরপর
1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পানাম সিটি বাকি অধিবাসীরাও সুরক্ষিত তাগিদে এই নগরী ত্যাগ করতে বাধ্য হয়। ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে পুরো শহরটি। এক সময় গমগম করা সমৃদ্ধি ব্যবসায়িক কেন্দ্র রূপ নেয় এক নিরিবিলি নিঃশব্দ নগরীতে। বর্তমান পানাম সিটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি প্রত্নতত্ত্বস্থল। ইতিহাসপ্রেমিক, আলোকচিত্র এবং ভ্রমণপিয়াসী মানুষের কাছে এটি এখন বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। এখানে এলে কয়েকশো বছর আগের সেই প্রাচীন আবহাওয়া কিন্তু খুব সহজেই অনুভব করা যায়। ইটের পর ইট সাজিয়ে মানুষ হয়তো শহর বানায়, কিন্তু ইতিহাস সেই শহরকে ধরে রাখে নিজের মতো করে। পানাম সিটি কেবল পুরনো একটি দালান নয়, এটি আমাদের ঐতিহ্য ও প্রাচীন সমৃদ্ধির এক জীবন্ত সাক্ষী। আপনারা যারা এখনও পানাম সিটিতে আসেননি, ঐতিহ্যের কাছ থেকে দেখতে অবশ্যই ঘুরে যেতে পারেন। পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘর একই সাথে থাকার কারণে আমরা এখন চলে যাব সোনারগাঁ জাদুঘরে। তো চলুন আমাদের সাথে। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এই সোনারগাঁ জাদুঘরে। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন খুব সুন্দর গ্রাম বাংলার একটা ছবি। শিল্পীর নিখুঁত ছোঁয়ায় আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যেন এই দৃশ্য, খুবই সুন্দর। আজকের সোনারগাঁ হেঁটে গেলে আপনি দেখতে পারবেন শত বছরের পুরাতন লোকজ শিল্পীর জাদুঘর এবং ইশাখার সেই সোনালী অতীতের স্মৃতিচিহ্ন। এক সময় স্বাধীন বাংলার অহংকার এই সোনারগাঁ আজ আমাদের ঐতিহ্য সাক্ষ্য বহন করে চলছে। ইতিহাসের এমন বীরত্বপূর্ণ গল্প আপনি আগে জানতেন কি? একটু আগে বাড়তেই আমাদের চোখে ধরা পড়ল চারদিকে ইটে মুড়ানো একটি সানবাঁধা ঘাট। এক পা দুপা করে আমরা নামতে লাগলাম। নেমে দেখি খুব সুন্দর একটি দৃশ্য, খুবই সুন্দর। দেখতে পাই পানিতে মাছগুলো খেলা করছিল আপন মনে, দেখে খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর, চমৎকার একটি দৃশ্য। তবে সোনারগাঁ কেবল যুদ্ধ আর রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না, এটি ছিল তৎকালের বিশ্ব অন্যতম বাণিজ্য কেন্দ্র। বিশ্ববিখ্যাত যে মসলিন কাপড় তৈরি হতো এই সোনারগাঁয়ে। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে এখানকার বিখ্যাত কি ছিল? আমিই বলবো, মসলিন কাপড়, যা একটি আংটির ভিতর দিয়ে পুরো একটি শাড়ি পার হয়ে যেত। তার মূল প্রাণকেন্দ্র ছিল এই সোনারগাঁ। চীন, ইউরোপ আর আরব দেশ থেকে বাণিজ্যিকরা এখানে বাণিজ্য করতে আসতেন। মোগল সম্রাট আকবরের মতো শক্তিশালী শাসক যখন পুরো ভারতবর্ষ জয় করেছিলেন, তখন বাংলা কিন্তু মাথা নত করেনি। ইশাখার এই সোনারগাঁয়ে বসে মোগলদের আক্রমণ প্রতিহত করেছিলেন। মেঘনা, ব্রহ্মপুত্র আর শীতলক্ষা ঘেরা এই সোনারগাঁকে বানিয়ে তুলেছেন এক দুর্গ, যা মোগলদের জন্য জয় করা প্রায় অসম্ভব ছিল। প্রায় 150 বিঘা জায়গার উপরে গড়ে ওঠা এই জায়গা, এখানে পা রাখলেই মনে হবে আপনি যেন এক টুকরো শান্তির গ্রাম বাংলায় চলে এসেছেন। চারপাশে বিশাল দিঘি, পুরনো বটবৃক্ষ আর পাখির কিচিরমিচির শব্দ আপনার মন ছুঁয়ে যাবে। সত্যি অপরূপ সুন্দর এই জায়গাটি। এখন আমরা যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি
সেই জায়গাটিতে পুতুল নাচ দেখানো হয়। বিভিন্ন বন্ধ, ছুটি কিংবা গ্রামীণ মেলার সময় এই পুতুল নাচগুলো দেখানো হয়। আপনারাও এখানে আসবেন, ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব বৈদ্যর বাজার। সেখানে মেঘনা নদী আছে। বিকালটা আমরা মেঘনা নদীতেই কাটাবো। চলুন আমাদের সঙ্গে। আসতে না আসতেই আমরা দেখতে পেলাম ঘাটে নৌকো বাঁধা আছে। ওই দূর দূরান্ত থেকে নৌকোগুলো ছুটে আসছে এই ঘাটের দিকে। মেঘনা নদী যেন বর্ষায় তার আসল সৌন্দর্য ফিরে পেয়েছে। তবে প্রকৃতির এই দান সবসময় শান্ত থাকে না। বর্ষাকালে মেঘনার রূপ যেমন রূপময়, তেমনি মেঘনার ভাঙ্গন ও উত্তাল ঢেউয়ে অনেক সময় উপকূলীয় মানুষের কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। তবুও মেঘনা আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য। প্রাকৃতিক ও মানুষের জীবনে এই মেলবন্ধন দেখতে দেখতে মেঘনা পাড়ের প্রত্যেকটি সূর্যাস্ত যেন এক অনন্য গল্পের সৃষ্টি করে। ভিডিওটি আর দীর্ঘ করব না, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকন বাজাতে একটুও ভুলবেন না। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।